স্ট্রেট লাইনের আগের ক্লাসটাতে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ সংক্রান্ত ফর্মুলা, সমান্তরাল হবার শর্ত, লম্ব হবার শর্ত, সমান্তরাল সরলরেখা কিভাবে নির্ণয় করতে হয়, লম্ব সরলরেখা কিভাবে নির্ণয় করতে হয়, সমীকরণ দেখে সমান্তরাল সরলরেখা চেনার উপায়, লম্ব সরলরেখা চেনার উপায়, এই জাতীয় সব আলোচনা হয়েছিল এবং বলেছিলাম যে পরের ক্লাসে অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকে শুধুমাত্র অঙ্ক, বিভিন্ন ধরনের প্রবলেম, আমি টাইপগুলো বলে দেবো। ক্যালকুলেশনগুলো হয়তো আমি সম্পূর্ণটা করব না, আমি মেন রাস্তাটা বলে দেবো যে এইভাবে এইভাবে দেখো সলিউশনটা হবে। তো সেইগুলো তোমরা এবার নিজেরা কমপ্লিট ক্যালকুলেশন করে অঙ্কগুলো করবে। যেমন ধরো দিয়েছে দুটো সরলরেখা ছেদবিন্দুক্রমে এই সরলরেখা সমান্তরাল। ধরো এরকম অঙ্ক দিয়ে দেয় যে 2x minus 3y plus 5 equal to 0, 4x plus y plus 1 equal to 0। এই দুটো সরলরেখা ছেদবিন্দুগামী আর x equal to 3/5y plus 1, এইটা এর সমান্তরাল সরলরেখা সমীকরণ বার করো। এই দুটো ছেদবিন্দুগামী এবং এই সরলরেখা সমান্তরাল সরলরেখা। তাহলে বুঝতেই পারছো এই দুটো ছেদবিন্দুগামী মানে হচ্ছে এই দুটো সমাধান করে ছেদবিন্দু বার করবে। ছেদবিন্দু ধরো আন্দাজে পেলাম আমি 3,5, আন্দাজে বললাম, সমাধান করে যাই হোক একটা কিছু পাবে, ধরে নিলাম 3,5 পেলাম। তাহলে এদের ছেদবিন্দুগামী এর সমান্তরাল, তাহলে এর সমান্তরাল যদি হয় তাহলে এর সমান্তরাল সরলরেখা কি বলেছিলাম, এক্স আর ওয়াইটা পাল্টাবে না, শুধু ধ্রুবক পাল্টাবে। তাহলে এর সমান্তরাল সরলরেখা x সমান 3/5 y প্লাস k, এইটা। এইবার যেহেতু এই বিন্দুগামী বলেছে তাহলে x এর জায়গায় বসাবো 3, y এর জায়গায় বসাবো 5, k এর মানটা বার করবো, k এর মানটা বসিয়ে দেবো, তাহলে এই সমীকরণটা হয়ে যাবে। যদি বলতো এই দুটো সরলরেখা ছেদবিন্দুগামী এবং এর সঙ্গে লম্ব সরলরেখা সমীকরণ, এইটার সঙ্গে লম্ব সরলরেখা, তাহলে এইটার সঙ্গে লম্ব সরলরেখা মানে কি বলেছিলাম না, এই সমীকরণটাকে প্রথম বাঁ দিকে নিয়ে চলে এসো, x minus 3y minus 1 equal to 0। তাহলে এর সঙ্গে লম্ব হলে কি বলেছিলাম, y এর সহগটা চলে যাবে x এ, x এর সহগটা চলে আসবে y এর, মাঝখানে চিহ্নটা পাল্টে যাবে। তাহলে 3/5x প্লাস y প্লাস k equal to 0। এইবার এই বিন্দুগামী করব, k এর মানটা বার করব, k এর মান বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। তারপরে ধরো এরকম একটা অঙ্ক দিয়েছে যে এইটা শীর্ষ, এটি মধ্যমা, এটি একটি মধ্যমা, এক বিন্দুগামী, এটি মধ্যমা সমান্তরাল। যে একটা ত্রিভুজে ধরো তিনটে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, যে এটা 1,5, 0,7, -3,6 দিয়ে বললো যে ধরো এ বি সি তিনটে শীর্ষবিন্দু বলে দিল, দিয়ে বললো এডি মধ্যমা সমীকরণ বার করো। তা এটা তো অবশ্যই পারবে, আগে করেছো। মধ্যমার সমীকরণ মানে এই ডি বিন্দুটা আগে বার করলে, দুই বিন্দু আকার করলে এডি মধ্যমার সমীকরণ পেয়ে গেলে। ঠিক আছে, এডি মধ্যমার সমীকরণ পেয়ে গেলে। অঙ্ক যেটা দিয়েছে যে 2,-5 বিন্দুগামী এডি মধ্যমার সমান্তরাল সরলরেখা সমীকরণ বার করো। 2,5 বিন্দুগামী এডি মধ্যমার সমান্তরাল সরলরেখার সমীকরণ বার করো। তাহলে আমায় 2,5 বিন্দুগামী এডি এর সমান্তরাল সরলরেখা মানে এই সমীকরণটা বার করতে হবে, এর সঙ্গে সমান্তরাল। তাহলে এর সঙ্গে সমান্তরাল বার করতে গেলে আগে এর প্রবণতা আমায় জানতে হবে। এর প্রবণতা পাবো যদি আমি এই বিন্দুটা পাই, এইটা এর মধ্যবিন্দু করে এই বিন্দুটা পেয়ে গেলাম, তাহলে এর প্রবণতা পেয়ে গেলাম। এর প্রবণতা ধরো পেলাম 3/8, আন্দাজে বললাম যে এর প্রবণতা পেয়ে গেলাম 3/8। তাহলে যে সমীকরণটা আমায় নির্ণয় করতে হচ্ছে তারও প্রবণতা 3/8 হবে। এবং এই বিন্দুগামী বলে দিয়েছে 2,-5 বিন্দুগামী এর সমান্তরাল, তার মানে 2,5 বিন্দুগামী আর 3/8 প্রবণতা, সুতরাং সমান্তরাল সরলরেখা সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, বইতে এই অঙ্কগুলো আছে, এই ডাটাগুলো নিয়ে ক্যালকুলেশন করবে, তাহলেই হবে। এই সরলরেখার উপর লম্ব সরলরেখা x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, এটা সোজা। যে কোনো একটা সরলরেখা ধরো বললো 2x প্লাস 3y প্লাস 1 equal to 0, বলছে এর সঙ্গে লম্ব যে সরলরেখাটা সেটা x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করবে। তাহলে এর প্রবণতা কত, এর প্রবণতা হচ্ছে -2/3। তাহলে এর সঙ্গে লম্ব সরলরেখা যেটা, তার প্রবণতা কত, 3/2।
তাহলে এর সঙ্গে যেটা লম্ব সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে, যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে ট্যান থিটা সমান পেয়ে গেছি কত 3/2, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/2। এটা হয়ে গেল অ্যান্সার, এটা হয়ে যাবে অ্যান্সার যে এর সঙ্গে লম্ব সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করে। তাহলে এর প্রবণতা যদি এইটা হয় তাহলে এর সঙ্গে লম্ব সরলরেখার প্রবণতা এইটা, তাহলে লম্ব সরলরেখার প্রবণতা মানে কি, ওই লম্ব সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার ট্যানের মান, তাহলে যে কোণ করে সেটা যদি থিটা হয় তাহলে ট্যানের মান ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে এই প্রবণতা যেটা এই লম্বর প্রবণতা যেটা পেয়েছি, সুতরাং থিটার মানটা পেয়ে গেলাম। অঙ্কগুলো ধীরে ধীরে পড়বে, কি বলছে বোঝার চেষ্টা করবে, তাহলেই অঙ্কগুলো দেখবে হবে। এই অঙ্কটা আমি করছি 2, বিন্দুগামী 2, বিন্দুগামী x - y = 1, x - y = 1 এই সরলরেখার উপর লম্ব সরলরেখাটি প্রদত্ত সরলরেখাকে কোথায় ছেদ করবে। তাহলে এইটা হচ্ছে প্রদত্ত সরলরেখা দেয়া যে x - y = 1, 2, -5 বিন্দুগামী, ধরো এইটা 2, বিন্দুগামী এই সরলরেখার উপর লম্ব সরলরেখা টানলে প্রদত্ত সরলরেখাকে কোথায় ছেদ করবে, তার মানে এই বিন্দুটা চাইছে, এই বিন্দুটা কত হবে। এই অঙ্কটা দেখো আগের ক্লাসেও বলেছিলাম যে 2, বিন্দুগামী এই সরলরেখার উপর লম্ব সরলরেখাটা প্রদত্ত সরলরেখাকে কোথায় ছেদ করবে, তার মানে এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটা আমি ধরে নেবো h, k, তাহলে এইচ কে বিন্দুটা কি এই সরলরেখার উপর আছে, তাহলে এই সরলরেখার সমীকরণটাকে স্যাটিসফাই করবে, তার মানে h - k = 1, এটা একটা সমীকরণ পেলে। আর কি বলা আছে, এইটা আর এইটা এরা লম্ব, তাহলে এর প্রবণতা আর এর প্রবণতা গুণফলটা কি হবে -1, তাহলে এই সরলরেখাটার প্রবণতা কত k - 5, তাহলে +5 হয়ে গেল, h - 2 কোটি দুটোর বিয়োগফল বাই ভুজ দুটোর বিয়োগফল এর প্রবণতা, আর এর প্রবণতা দেখো y = mx + c করলে এর প্রবণতা 1, তাহলে এই গুণফলটা কত হবে -1, যেহেতু এই দুটো পরস্পর লম্ব, তাহলে এখান থেকে একটা h কে দিয়ে সমীকরণ পাবে পেলে, তাহলে এই দুটো সমীকরণ সমাধান করো তাহলে h এর মানটা পেয়ে যাবে। এই দুটো সমীকরণ সমাধান করবে তাহলে h এর মানটা পেয়ে যাবে। বুঝে গেল? প্রশ্নের ভাষাটা ঠিকঠাক বুঝতে হবে। কি বলেছে, 2, -5 বিন্দুগামী একটি সরলরেখা x - y = 1 সরলরেখার উপর লম্ব, ওই লম্ব সরলরেখাটা প্রদত্ত সরলরেখাকে কোন বিন্দুতে ছেদ করেছে, তার মানে এই যে কোন বিন্দুতে ছেদ করেছে মানে এই ছেদ বিন্দুটা চাইছে। ঠিক আছে, এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, মূল বিন্দু থেকে দূরত্ব। যে কোনো দুটো বিন্দুর ধরো বললো বোঝেছে সংখ্যাটা, আমি ওইটা নিচ্ছি না, অন্য যে কোনো সংখ্যা, ধরো 2, 5 আর 6, 1, এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এই দুটো বিন্দুর সংযোজক যে রেখাংশ তার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ, এর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ মানে কোন সমীকরণটা, এই সমীকরণটা, এই সরলরেখার সমীকরণটা চাইছে। তাহলে দেখো এইটা যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে এই বিন্দুটা কি এদের মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু 6 + 2/2, তাহলে 8/2 মানে 4, 5 + 1/2 মানে 3, 4, 3 এই বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে আমি যে সরলরেখাটা নির্ণয় করতে চাইছি সেটা দেখো 4, 3 বিন্দুগামী, এটা বুঝে ফেললাম, লম্ব সমদ্বিখণ্ডকটা 4, 3 বিন্দুগামী, একটা বিন্দু পেয়ে গেলাম। আর একটা জিনিস পেলেই আমার সরলরেখার সমীকরণ বার করতে পারবো, কারণ সরলরেখার সমীকরণ বার করার জন্য আমি দেখেছিলাম যে কোনো দুটো কন্ডিশন লাগে। একটা বিন্দু পেয়ে গেলাম, আর একটা কন্ডিশন কি করে পাবো বলো তো, কি বলা আছে না এটা লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে যেমন একে সমদ্বিখণ্ডিত করবে তেমন আবার এর উপরে লম্ব হবে, তাহলে এর প্রবণতা কত, এর প্রবণতা হচ্ছে 5 - 1, 5 - 1/2 - 6, তাহলে এই সরলরেখাটার প্রবণতা পেয়ে গেলাম এইটা, তাহলে এর প্রবণতা কত 5 - 1 মানে 4/-4 সমান কত -1, তাহলে এই সরলরেখাটার প্রবণতা -1, তাহলে এই লম্ব এই সরলরেখাটার প্রবণতা -1, তাহলে এর সঙ্গে যেহেতু এটা লম্ব তাহলে এর প্রবণতা কি হবে না এর প্রবণতা হয়ে যাবে +1, এর প্রবণতা হয়ে গেল +1 কারণ গুণফলটা -1 হয়। তাহলে যে সরলরেখাটা আমি নির্ণয় করতে চাইছি তার প্রবণতা পেয়ে গেলাম 1,
আর বিন্দু পেয়ে গেলাম 4,3। তাহলে বিন্দু প্রবণতা আকার করলেই এই সরলরেখার সমীকরণটা তুমি নির্ণয় করতে পারবে। বোঝা গেল যে 2, 5 আর 6, 1 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ বার করো। তাহলে আমায় এই সরলরেখার সমীকরণটা বার করতে হবে। যেহেতু এই সরলরেখাটা এদের লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে সমদ্বিখণ্ডিত করবে প্লাস লম্ব হবে। তাহলে সমদ্বিখণ্ডিত করবে মানে এর মধ্যবিন্দু দিয়ে যাবে। এর মধ্যবিন্দুটা বার করলাম 4, 3। তাহলে আমার প্রদত্ত সরলরেখাটা 4, 3 বিন্দু দিয়ে যাবে। একটা বিন্দু পেয়ে গেলাম। আর যেহেতু লম্ব, তাহলে এর প্রবণতা নির্ণয় করলাম। এর প্রবণতা পেলাম -1। তাহলে যেহেতু এর সঙ্গে এটা লম্ব, তাহলে এর প্রবণতা হবে +1, কারণ দুটো লম্ব সরলরেখার প্রবণতার গুণফল কি হয়? -1। তাহলে এর প্রবণতা 1 পেয়ে গেলাম। তাহলে প্রবণতা 1 আর বিন্দু প্রবণতা আকার করলেই সরলরেখার সমীকরণ তুমি পেয়ে যাবে। বইয়েতে অন্য সংখ্যা আছে, তোমরা করে নেবে অঙ্কটা। এরপরে একটা অঙ্ক দিয়েছে x/a + y/b = 1। x/a + y/b = 1। এই সরলরেখা, এই দুটো সরলরেখা দুটি ছেদবিন্দুগামী, অর্থাৎ কত? 7x + 9y = 3 আর কত? 2y - x + 7 2y - x + 7 = 0। এই সরলরেখাটা এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী এবং 5x - 6y 5x - 6y + 15 = 0 এই সরলরেখার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। তাহলে a আর b নির্ণয় করো। a কত, b কত? প্রশ্নটা দেখো ভালো করে। x/a + y/b = 1। এই সরলরেখাটা এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী এবং এই সরলরেখার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। এই সরলরেখার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে মানেই হচ্ছে এর উপরে লম্ব হবে। এই সরলরেখাটা এদের ছেদবিন্দু দিয়ে যায় আর এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। a b এর মান নির্ণয় করো। তাহলে এই দুটোর ছেদবিন্দু দিয়ে যায়, তার মানে ওই দুটোর ছেদবিন্দু আমায় সমাধান করতে হবে। সমাধান করলে দেখবে পাবে x = 3 y = -2। আমি সমাধানটা আগে করেছি, ওই জন্য বলে দিতে পারলাম। নিজেরা সমাধান করবে। তাহলে এর ছেদবিন্দু দিয়ে যাবে, তার মানে এই সরলরেখাটা এদের ছেদবিন্দুগামী মানে হচ্ছে 3, -2 বিন্দুগামী। তাহলে 3, -2 বিন্দুটা একে স্যাটিসফাই করবে। তার মানে 3/a - 2/b = 1 একটা কন্ডিশন পেলে। 2 নম্বর কন্ডিশন কি বলেছে? এদের ছেদবিন্দুগামী, তার সঙ্গে আবার এই সরলরেখার সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে। তার মানে এই সরলরেখাটার প্রবণতা আর এর প্রবণতা গুণফলটা কি হবে? -1। তাহলে এর প্রবণতা কত পাবে? এই সরলরেখাটার প্রবণতা কত? 5/6 গুণিত এর প্রবণতা -b/a, এর প্রবণতা -b/a। তাহলে এইটা সমান গুণফলটা কত? -1। 2 নম্বর কন্ডিশন। তাহলে 1 আর 2 ab দিয়ে এখানে একটা সমীকরণ পেয়েছি, ab দিয়ে এখানে একটা সমীকরণ পেয়েছি। এই দুটো এবার সমাধান করবে, তাহলেই হবে। অনেকে বলবে আমি সমাধান করতে পারবো না, এইগুলো কিছু করার নেই, বলবো না এগুলো। এইটা একটুখানি বলে দিচ্ছি। এটা গুণ করবে, তাহলে 5b = 6a 5b = 6a। এবার b মানে কত? 6/5a। b মানে হচ্ছে 6/5a। b এর জায়গায় মানটা বসিয়ে দাও। তাহলে 3/a - 2/b মানে 6a/5 মানে এইটা = 1। এখান থেকে এর মানটা বার করবে, আর করে দিচ্ছি না। এর মানটা বার করবে, এর মানটা কোন একটা সমীকরণে বসিয়ে দেবে, b এর মান পেয়ে যাবে। তাহলে a আর b আমার হয়ে গেল, a আর b নির্ণয় হয়ে গেল। ঠিক আছে। এরপরে যে অঙ্কটা, যে এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত 2, 5 বিন্দুর এই সরলরেখা থেকে দূরত্ব, এই ভাষাটার জন্য এই অঙ্কটা আমি করে দিচ্ছি বা বলে দিচ্ছি। সেটা হচ্ছে সমান্তরাল দিকে পরিমিত কথাটা মানে কি? যে 3x - 4y + 8 3x ধরো, এটা 3x - 4y + 8 = 0। এর সমান্তরাল দিকে পরিমিত 2, 5 বিন্দুর 2, 5 বিন্দুর কত সরলরেখা? 3x - + 4y + 4 3x
প্লাস ওয়াই প্লাস ফোর, ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু 0, এই সরলরেখার দূরত্ব নির্ণয় করো। দেখো এমনি যদি বলতো 2,5 থেকে 3x প্লাস ওয়াই প্লাস ফোর সরলরেখার দূরত্ব বার করো, তার মানে কোন দূরত্বটাকে বোঝাতো? এই লম্ব দূরত্বটাকে বোঝাতো। যদি একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব মানে জেনারেলি লম্ব দূরত্ব বোঝায়, কিন্তু এই অঙ্কটাই কি বলেছে যে 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0 এর সমান্তরাল দিকে পরিমিত, মানে এর সমান্তরাল দিক বরাবর। দূরত্বটা লম্ব দূরত্ব চাইনি, চেয়েছে কোন দূরত্বটা? না এর সমান্তরাল দিক বরাবর দূরত্ব। এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব এর সমান্তরাল দিক বরাবর, অর্থাৎ এর সঙ্গে যদি সমান্তরাল সরলরেখা টানো, এর সঙ্গে সমান্তরাল সরলরেখা টানলে, এর সঙ্গে সমান্তরাল সরলরেখা টানে, এই যে দূরত্বটা পেলে এই দূরত্বটা তোমায় বার করতে বলছে যে 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0 এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব, তার মানে এই দূরত্বটা চাই। তাহলে এই দূরত্বটা পাবো যদি আমি এই বিন্দুটা জানতে পারি, কারণ দুই বিন্দুর মধ্যে দূরত্ব পেয়ে যাব। তাহলে এই বিন্দুটা আমায় পেতে হবে। এখন এই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি h, k। এই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম h, k। তাহলে এই h, k বিন্দুটা এই সরলরেখার উপরে আছে, তাহলে এই সরলরেখার সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তার মানে কি পাবে? 3h প্লাস k প্লাস 4 ইকুয়াল টু 0। এইটা পেলে আর একটা দেখো, এইটা আর এইটা সমান্তরাল, তার মানে এর প্রবণতা আর এর প্রবণতা কি হবে? সমান। তাহলে এইটার প্রবণতা কত? 5 মাইনাস k বাই 2 মাইনাস h ইকুয়াল টু এর প্রবণতা কত? 3/4। তাহলে এইটা একটা কন্ডিশন পেলে, এইটা একটা কন্ডিশন। তাহলে h কে দিয়ে এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই দুটো সমাধান করবে, h কে এর মান বার করবে। আমি আর করব না, এই দুটো সমাধান করে h কে এর মান পেয়ে যাবে। যেই h কে পেলে তার মানে এই বিন্দুটা তুমি পেয়ে গেলে। তাহলে এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব বার করবে, তাহলে এই দূরত্বটা পেয়ে যাবে। ঠিক আছে? প্রশ্নের ভাষাটা আবার একবার বলছি, দেখো যে 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0 এর সমান্তরাল দিকে পরিমিত 2, 5 বিন্দু থেকে 3x প্লাস y প্লাস 4 সরলরেখার দূরত্ব বার করো। ঠিক আছে? এই হচ্ছে এইটা ভাষা। এরপরে যে অঙ্কটা করব, একটা 4টে বিন্দু বলেছে বিসি, তার কর্ণ, এটা ঠিক আছে। এ বি সি ডি একটা সামান্তরিকের 4টে শীর্ষবিন্দু এ বি সি ডি, বিসি কর্ণ বলেছে। আমরা জেনারেলি সামান্তরিককে এ বি সি ডি পরপর এই বিন্দুগুলো বসাই, এ বি সি ডি। বিসি একটা বাহু থাকে, কিন্তু এরা যেটা বলে দিয়েছে অঙ্কটাতে যে বিসি হচ্ছে কর্ণ, তাহলে এইটা যদি বি বলি, এইটা সি, তাহলে অন্য একটা এ, এইটা তাহলে ডি বলে দাও। এই 4টে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে। এ দিয়েছে -2, 7, -2, 7, বিন্দুগুলো কোনো ব্যাপার নেই, যা খুশি হতে পারে। বি 7, 15। আচ্ছা, সি হচ্ছে -1, -5, -1, -5। ডি হচ্ছে এইচ কে, ডি হচ্ছে এইচ কে। দিয়ে এইবার কি বলেছে? বিসি তার কর্ণ, এইচ কে নির্ণয় করো এবং সামুদ্রিকের কর্ণ দুটোর অন্তর্গত কোণের পরিমাপ নির্ণয় করো। প্রথম প্রশ্ন হচ্ছে এইচ কে নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে এই কর্ণ দুটোর মধ্যে কোণের পরিমাপ করো, তার মানে কর্ণ দুটোর মধ্যবর্তী কোণটা কত। তো এইচ কে নির্ণয় করবে কি করে? না, আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করা মানে কি? না, এর মধ্যবিন্দু যেটা, এরও মধ্যবিন্দু তাই পাবে, কারণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করা মানে এইটা আর এইটা সমান, এইটা আর এইটা সমান। তাহলে এর মধ্যবিন্দু কত? 7 - 1/2, তার মানে কত? 3। 15 - 5/2, তার মানে 5। ভুজ দুটোর যোগফল বাই 2, কোটি দুটোর যোগফল বাই 2, তাহলে বিসির মধ্যবিন্দু পেয়ে গেলাম। আর এডির মধ্যবিন্দু কি হবে? h - 2/2, k + 7/2। তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা সেম, কারণ এর মধ্যবিন্দু যেটা, এর মধ্যবিন্দু তাই।
তার মানে এইচ মাইনাস 2/2 সমান 3 আর কে প্লাস 7/2 সমান 5। এখান থেকে এইচ ইকুয়াল টু পেলে কত 8 আর এখান থেকে কে ইকুয়াল টু পেলে কত 3। তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম 8,3। 1 নম্বর উত্তর হয়ে গেল 8,3। প্রথম প্রশ্নের উত্তর শেষ। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, কর্ণ দুটোর মধ্যবর্তী কোণ নির্ণয়। তাহলে কর্ণ দুটোর মধ্যবর্তী কোণ নির্ণয় মানে এই দুটো কর্ণের মধ্যবর্তী, জেনারেলি আমরা কোণ বলতে সূক্ষ্মকোণ নির্ণয় করি। তাহলে আমি এই দুটো কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণ, যদি এইটা কি আমি সূক্ষ্মকোণ ধরি তাহলে এই থিটাটা নির্ণয় করতে হবে। তাহলে এই প্রবণতা কত, এর প্রবণতা যে কোটি দুটোর বিয়োগফল মানে 15 মাইনাস 5 প্লাস কোটি দুটোর বিয়োগফল বাই ভুজ দুটোর বিয়োগফল 7 প্লাস 1 সমান 20 বাই 8 সমান হচ্ছে 4 5/2। তাহলে এর প্রবণতা পেয়ে গেলাম 5/2। তেমনি এবার এর প্রবণতাটা বার করো। এর প্রবণতা কোটি দুটোর বিয়োগফল, তার মানে 3 - 7 3 - 7 বাই 8 - 2 সমান -4/10 সমান -2/5। তাহলে এর প্রবণতা পেয়ে গেলাম -2/5। তাহলে কোণ দেখো, প্রবণতা দুটো দেখি আমি বুঝতে পারছি কোণ কত হবে। কোণ কত হবে না, এইটা 2/5 এটা 2/5। তাহলে প্রবণতা দুটোর গুণফল দেখতে পাচ্ছি -1 হবে। তার মানে কোণটা কি হবে 90 ডিগ্রি হবে। অর্থাৎ কোণটা যদি আমি থিটা ধরে থাকি তাহলে tan থিটার ফর্মুলা আমি কি লিখবো, tan থিটা ইকুয়াল টু মডিউলাস m1 - m2 মানে 5/2 মাইনাস এটা m2 মানে 2/5 বাই 1 প্লাস m1 m2 1 প্লাস 5/2 ইন্টু মাইনাস 2/5। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা 5/2 প্লাস 2/5 তাহলে 10 যা হচ্ছে উপরটা যা হচ্ছে আমি ওইটাই লিখবো 5/2 প্লাস 2/5 আর এটা 1 আর এটা কেটে গিয়ে দেখো -1 হয়ে যাচ্ছে। এই যে নিচেটা 0 হয়ে গেল তার মানে এটা অসংজ্ঞাত। তার মানে এটা কি লিখবে tan 90। অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব কর্ণ দুটো পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে উত্তর হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ এরপরে যে অঙ্কটা করবো এটা একটু ছবি আঁকতে হবে, নিজেরা প্রথমে করলে অসুবিধা লাগতে পারে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো যে এই সরলরেখার অঙ্ক করতে গিয়ে তোমার শুধু ফর্মুলা জানলে হবে না, তার সঙ্গে একটু ছবিগুলো তোমার ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। যে একটা সরলরেখা AB y অক্ষকে B বিন্দুতে ছেদ করে, একটা সরলরেখা AB y অক্ষকে B বিন্দুতে ছেদ করে, বেশ y অক্ষকে B বিন্দুতে ছেদ করে। B বিন্দুতে AB এর উপর লম্ব সরলরেখা x অক্ষকে C বিন্দুতে ছেদ করে। AB সরলরেখার সমীকরণ এইটা। AB এর সমীকরণটা কি বলেছে, AB এর সমীকরণ হচ্ছে x/3 প্লাস y/4 x/3 ও মাইনাস y/4 x/3 মাইনাস y/4 ইকুয়াল টু -1। AB সরলরেখার সমীকরণ। y অক্ষকে B বিন্দুতে ছেদ করে। তাহলে AB সমীকরণ দেখো, এটাকে ছেদিতাংশ আকারে আনতে গেলে এই পাশটাকে 1 করতে হবে। তাহলে কি হবে x/-3 প্লাস y/4 ইকুয়াল টু 1। তাহলে x অক্ষ থেকে -3 একক, y অক্ষ থেকে 4 একক, তার মানে সরলরেখাটা এইটা। y অক্ষকে B বিন্দুতে, x অক্ষকে তার মানে A বিন্দুতে ছেদ করেছে। AB সরলরেখা y অক্ষকে B বিন্দুতে ছেদ করে। B বিন্দুতে AB এর উপর অঙ্কিত লম্ব সরলরেখা x অক্ষকে C বিন্দুতে, এই যে B বিন্দুতে AB এর উপর, এই যে AB সরলরেখা এর সঙ্গে লম্ব, B বিন্দুতে AB এর উপর লম্ব সরলরেখা x অক্ষকে C বিন্দুতে ছেদ করে। B বিন্দুতে AB এর উপর লম্ব সরলরেখাটা x অক্ষকে C বিন্দুতে ছেদ করে। C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই বিন্দুটার স্থানাঙ্ক বার করতে বলেছি। C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। AB সরলরেখার সমীকরণ এইটা, AB হচ্ছে এই সমীকরণটা। তাহলে C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে C বিন্দুটা যেহেতু x অক্ষের উপর আছে, তাহলে C বিন্দুর কোটিটা অবশ্যই শূন্য হবে। ভুজটা আমায় বার করতে হবে। ভুজটা ধরে নিলাম আমি h, ভুজটা ধরে নিলাম h। ঠিক আছে,
আচ্ছা এই সরলরেখাটা এ বি যদি এইটা, তাহলে এই স্থানাঙ্কটা হচ্ছে -3 0 আর এইটা 0 4 হয়েছে। তাহলে দেখো যেহেতু বি বিন্দুতে এ বির উপর লম্ব টেনেছে, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, তার মানে নিশ্চয়ই এর প্রবণতা আর এর প্রবণতার গুণফলটা -1 হবে। তাহলে এর প্রবণতা কত হবে? 4 - 0 বাই 0 - h 0 - h। বিসির প্রবণতা দেখো নির্ণয় করলাম 4 - 0 বাই 0 - h ইন্টু এ বির প্রবণতা 4 - 0 4 - 0 বাই 0 - 3, তাহলে +3, এইটা ইকুয়াল টু -1। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে প্রবণতা দুটোর গুণফল -1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো 4 বাই -h ইন্টু 4 বাই 3 ইকুয়াল টু -1। তাহলে কি হচ্ছে? h ইকুয়াল টু 16 বাই 3। তাহলে h এর মানটা পেয়ে গেলাম 16 বাই 3। তাহলে এই বিন্দু সি বিন্দুর স্থানাঙ্কটা হয়ে গেল 16 বাই 3, 0। 16 বাই 3, 0। দেখো অঙ্কটা করে দিলাম, খুব সহজ লাগলো, যে কিছুই নেই। কিন্তু এই অঙ্কটা যদি পড়ে নিজেরা করতে যেতে তাহলে কিন্তু একটু জটিল লাগতো। কিছু নাই, বাংলা ভাষাগুলো তোমরা ঠিকঠাক যদি বুঝতে পারো তাহলে অঙ্ক কিন্তু সহজ লাগবে। বাংলা ভাষাগুলোই একটু ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে কি বলেছে। এই অঙ্কটাই যেমন দিয়েছিল, দেখো এ বি সরলরেখাটা বলেছে x/3 - y/4 ইকুয়াল টু -1। বলছে এই সরলরেখাটা y অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে এ বির উপর লম্ব সরলরেখা x অক্ষকে সি বিন্দুতে ছেদ করেছে, সি বিন্দুর স্থানাঙ্ক বার করো। ঠিক আছে, আমি এই বাংলাটা বলে দিলাম একটু ছবি, এখন কিন্তু সহজ লাগবে, কিন্তু নিজেরা পড়ে এইটা বুঝতে হবে যে কি বলছে অঙ্কটায়। সেইটা ছবিটা ঠিকঠাক করে যা বলছে একদম হুবহু সেই অনুযায়ী করবে, দেখবে যে অঙ্ক সহজ লাগবে। এই একটা অঙ্ক করবো, 4 0 0 4 বিন্দুতে সংযোগ সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ। সরলরেখার উপর লম্ব মূল বিন্দুগামী যে সরলরেখা 4 0 0 4 বিন্দু দুটোর সংযোগ সরলরেখার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। দেখো যেটা 4 0 8 0 4 4 0 8 0 4 বলছে মূল বিন্দুগামী যে রেখা 4 0 এবং 0 4 বিন্দু দুটোর সংযোজক সরলরেখার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। দেখাও যে সরলরেখাটির সাপেক্ষে 4 0 বিন্দুটির প্রতিবিম্ব 0 4। দেখো এইটা যদি এমনি ছবি আঁকো তাহলে 4 0 মানে এখানে 4 0, 8 0 4 মানে এখানে 0 4। মূল বিন্দুগামী যে সরলরেখা, মূল বিন্দুগামী যে সরলরেখা 4 0 এবং 0 4 বিন্দু দুটোর সংযোজক সরলরেখার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার উপর লম্ব, এই সরলরেখার সমীকরণটা চাইছে। এর সমীকরণ কি হবে? তাহলে এর সমীকরণ বার করতে পারবো। এইটা দেখতে পাচ্ছি মূল বিন্দুগামী, যেহেতু বলেছে একটা বিন্দু পেয়ে গেলাম, আর একটা কোনো কন্ডিশন পেলেই হবে। এখন বলা আছে যে এইটা লম্ব, তাহলে এর প্রবণতা আর এর প্রবণতা গুণফলটা কি হবে? -1। তাহলে এর প্রবণতা বার করার আগে এর প্রবণতা কত? 4 -0 বাই 0 -4 4 -0 বাই 0 -4 সমান কত? -1। তাহলে এর প্রবণতা যদি -1 হয় তাহলে এর প্রবণতা কত? 1 হবে, কারণ লম্ব যেহেতু। তাহলে এবার এই সরলরেখার সমীকরণ বার করো। বিন্দু জানো, প্রবণতা পেয়ে গেলে, তাহলে সমীকরণটা কি হবে? এই সরলরেখার সমীকরণ y - 0 ইন্টু 1 ইন্টু x - 0 মানে x সমান y। এই সরলরেখার সমীকরণটা, অর্থাৎ লম্ব সরলরেখার সমীকরণটা বেরিয়ে গেল x সমান y। x সমান y। ঠিক আছে, এইবার দ্বিতীয় যে পার্টটা দিয়েছে যে এই যে সরলরেখা, এই সরলরেখার সাপেক্ষে এই বিন্দুটার প্রতিবিম্ব হচ্ছে এইটা, বা এর প্রতিবিম্ব হচ্ছে এইটা। এই অঙ্কটা নিজেরা করবে, আমি একটু অন্য ইন জেনারেল একটা অঙ্ক করে দিচ্ছি। যে ধরো 2x - 3y + 1 = 0 3, 1 এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক বার করতে বলেছে। এই সরলরেখার সাপেক্ষে এই বিন্দুটার প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক বার করতে বলেছে। তাহলে এইটা দর্পণের মতো কাজ করবে। তাহলে এর প্রতিবিম্ব বিন্দু মানে
এইটা যদি এ বলি, এই তার মানে এই প্রতিবিম্ব বিন্দু কোনটা এ ড্যাশ, এখানে যদি বলি এ ড্যাশ, তাহলে এর স্থানাঙ্কটা আমায় বার করতে বলেছে যে এইটা কত হবে। তাহলে এইটা যদি আমি পি কিউ সরলরেখা বলি, তাহলে আর এইটা যদি এই ছেদ বিন্দুটাকে আর বলি, তাহলে আর বিন্দুটা কি এ ড্যাশ এর মধ্যবিন্দু হবে। আর বিন্দুটা এ ড্যাশ এর মধ্যবিন্দু, কারণ প্রতিবিম্ব দূরত্ব আর বস্তুর দূরত্ব ইকুয়াল। তাহলে আর বিন্দুটা যদি পাই, তাহলে আমি এই বিন্দুটা বার করার কোনো অসুবিধা নেই, কারণ এটা এইচ কে ধরে নেবো, এইচ প্লাস 3/2 এর ভুজ 1 প্লাস এইটা বাই 2 সমান এর কোটি। এখন আমার মূল হচ্ছে আর বিন্দুটা বার করা। তাহলে আর বিন্দুটা আমি ধরে নিচ্ছি এইচ কে, এইচ কমা কে। তাহলে আর বিন্দুটা যেহেতু এই সরলরেখার উপর আছে, তাহলে কি পাবো 2h মাইনাস 3k প্লাস 1 ইকুয়াল টু 0। এইচ কে বিন্দুটা যেহেতু এই সরলরেখার উপর আছে, আর এইটা আর এই সরলরেখাটা কি লম্ব, তাহলে এর প্রবণতা আর এর প্রবণতা গুণফলটা -1 হবে। তাহলে k মাইনাস 1 বাই h মাইনাস 3 ইন্টু এর প্রবণতা কত, এর প্রবণতা 2 এর 3, এইটা সমান -1। তাহলে এই দুটো h কে দিয়ে দুটো সমীকরণ পেলাম, সমাধান করবে। সমাধান করলে এইচ আর কে এর মান পাবে। ধরো এইচ আর সমাধান করে আমি পেলাম যে -2 আর 5, আন্দাজে বললাম যে এইরকম পেলাম। তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম -2 আর এটা 5। তোমরা দেখবে সমাধান করে যা পাচ্ছ সেটা বার করবে। -2 5 পেলাম। আমায় কোন বিন্দুটা চেয়েছে, এই বিন্দুটা। তাহলে এইটা যদি আলফা বিটা বলি, তাহলে এই দুটোর মধ্যবিন্দু হচ্ছে এইটা। তার মানে আলফা প্লাস 3/2 সমান কত -2, বিটা প্লাস 1/2 এই কোটি প্লাস এই কোটি বাই 2 সমান কত 5। এখান থেকে আলফা সমান পেয়ে গেলাম, বিটা সমান পেয়ে গেলাম, তার মানে প্রতিবিম্ব বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে গেলাম। এইভাবে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক বার করতে হয়। তাহলে এই অঙ্কটা এবার তোমরা করবে। এই সরলরেখার সমীকরণটা পেয়েছো x মান y বা x মাইনাস y ইকুয়াল টু 0, এই সরলরেখার। এইবার বলেছে যে এর প্রতিবিম্ব বিন্দু এইটা দেখাও। তাহলে এইটা তুমি এখন ধরবে না, এইটা বার করবে। তাহলে প্রথম আগে এই বিন্দুটা বার করো, তারপর এটাকে আলফা বিটা ধরবে, দিয়ে দেখাবে যে আলফা বিটা এইটা হচ্ছে 4 0 বেরোচ্ছে, আলফা 4 বিটা 0 বেরোচ্ছে। যেমন করে করলাম ঠিক একই রকম ভাবে এই বিন্দুটা ফার্স্ট আগে বার করবে। এই সরলরেখার উপর এইটা লম্ব, তাহলে এইটা যদি এইচ কে ধরো, তাহলে এইচ মাইনাস কে সমান 0 করে এই সমীকরণ বসিয়ে একটা পেলে, আর এর প্রবণতা গুণফল -1 করে এইচ কে দিয়ে একটা সমীকরণ দিয়ে এইটা বিন্দুটা বার করবে। তারপর এটা আলফা বিটা ধরে নিয়ে করবে। ঠিক আছে, আর 2-3টে অঙ্ক বলে দিই, দিয়ে এই চ্যাপ্টার শেষ করব। যে এই আলোক রশ্মির অঙ্ক তোমাদের এক্সাম্পলে করে দেওয়া আছে, আর আগেও একদিন আলোক রশ্মি করেছি বলে আমি ওই জাতীয় আর বলছি না। এরপরে যেটা আছে পি কিউ আর, 3টে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। পি কিউ আর 3টে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। ধরো পি কিউ আর ধরো দিয়েছে, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা আর বিন্দু। পি বিন্দু ধরো যা দিয়ে বইয়ে যা দিয়ে দিয়েছে, আমি এখানে 1 2 3 4 5 6 আমি আন্দাজে যা খুশি লিখে নিলাম, স্থানাঙ্কগুলো কোনো ব্যাপার নয়। 3টে বিন্দু বলেছে। এইবার বলেছে আর এন রেখা পি কিউ এর উপর লম্ব। আর এন রেখাটা পি কিউ এর উপর লম্ব, এই যে পি কিউ এর উপরে হচ্ছে আর এনটা লম্ব, আর এন। তাহলে এইটা যদি কিউ হয়, তাহলে এই বিন্দুটা হচ্ছে আর এন, এটা হচ্ছে 3 4। আর এনটা হচ্ছে পি কিউ এর উপর লম্ব, পি কিউ এর উপর লম্ব। 8টি রেখা পি কিউ এর সমান্তরাল, 8টি হচ্ছে পি কিউ এর সমান্তরাল। টি বিন্দুটা এইদিকেও হতে পারে ওদিকেও হতে পারে, আমি এইদিকেই ধরছি। 8টি রেখাটা পি কিউ এর সমান্তরাল, 8টি রেখা পি কিউ এর সমান্তরাল। তাহলে পি এন এবং 8টি সমীকরণ নির্ণয় করো। তার মানে এইটার সমীকরণ চেয়েছে, এইটার সমীকরণ চেয়েছে, এই রেখাটার সমীকরণ চেয়েছে, এই রেখাটা বলেছে এর উপরে লম্ব, আর এই রেখাটা এর সমান্তরাল। তাহলে দেখো এর সমান্তরাল যদি হয়, তাহলে এর প্রবণতা কত 4 - 2, 4 - 2, 3 - 1, 3 - 1 সমান কত 2/2 মানে 1। তাহলে এর প্রবণতা যদি 1 হয়, তাহলে এর সঙ্গে যদি এটা সমান্তরাল হয়, তাহলে এর প্রবণতা হবে 1। আর এই বিন্দুটা হচ্ছে 5 6, তাহলে বিন্দু জানি প্রবণতা জানি, সমীকরণ পেয়ে গেলাম, 8টি সমীকরণ হয়ে গেল। আর এইটার যখন করবে, এইটার প্রবণতা 1, তাহলে এর প্রবণতা হচ্ছে কত -1, এর প্রবণতা হচ্ছে মাইনাস, যেহেতু লম্ব, তাহলে এর প্রবণতা 1 হলে এর প্রবণতা -1, তাহলে বিন্দু জানি প্রবণতা জানি, তাহলে এর সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে,
পি বিন্দু দিয়েছে, কিউ বিন্দু দিয়েছে, আর বিন্দু দিয়েছে, দিয়ে বলছে আর এনটা হচ্ছে পি কিউ এর উপর লম্ব, আর টিটা হচ্ছে পি কিউ এর সমান্তরাল। তাহলে আর এন এর সমীকরণ বার করো, আর টির সমীকরণ বার করো। তাহলে পি কিউ এর প্রবণতা বার করলাম, পেলাম 1। তাহলে যেহেতু এটা সমান্তরাল তাহলে এর প্রবণতাও হবে 1। তাহলে প্রবণতা 1 আর এই বিন্দু দিকগামী, আর বিন্দুটার 5 6 বলে দিয়েছে। তাহলে এর সমীকরণ হচ্ছে বিন্দু প্রবণতা আকার করলে এর সরলরেখার সমীকরণ পেয়ে গেলে। আবার যখন এইটা বার করবে, এইটা কি পি কিউ এর উপর লম্ব, তাহলে পি কিউ এর প্রবণতা যদি 1 হয় তাহলে এর প্রবণতা হচ্ছে -1, কারণ গুণফলটা -1 হয়। তাহলে এইটা হচ্ছে এই সরলরেখাটার প্রবণতা -1 আর বিন্দু প্রবণতা আকার করলে এই সরলরেখার সমীকরণ পেয়ে গেল। ঠিক আছে, এরপর যে একটা সামান্তরিকের দুটো সংলগ্ন বাহুর সমীকরণ 4x + 5y, একটা সামান্তরিকের দুটো সংলগ্ন বাহুর সমীকরণ দিয়ে দিয়েছে। কি কি না 4x + 5y = 0, + 5y = 0, আর একটা হচ্ছে 7x + 2y = 0। সামান্তরিকের দুটো সংলগ্ন বাহু মানে দুটো পাশাপাশি বাহু, যে কোনো পাশাপাশি, এই দুটো হতে পারতো, এই দুটো হতে পারতো, এই দুটো হতে পারতো, আমি দুটো নিয়েছি। আর একটা কর্ণের সমীকরণ 11x + 7y + 9, 11x + 7y + 9 = 0 দিয়ে বলেছে অন্য কর্ণটার সমীকরণ বার করো। তাহলে সামান্তরিক এ বি সি ডি এর দুটো সংলগ্ন বাহুর সমীকরণ দিয়েছে, একটা কর্ণ দিয়েছে। এই যে কর্ণটা দিয়েছে এইটা একটু বুঝবে। সামান্তরিকের দুটো কর্ণ আছে, এই একটা কর্ণ, এই একটা কর্ণ। তাহলে এই দুটো সমাধান করে এই বিন্দুটা পাবে, এই বিন্দুটা সমাধান করলে 0 0 পাচ্ছে। যেহেতু এখানেও কোনো ধ্রুবক নেই, এখানেও ধ্রুবক নেই, তাহলে এই দুটো সমাধান করলে 0 0 আসবে সমাধান। ঠিক আছে, তাহলে এই দুটো সমাধান করে এই শীর্ষবিন্দুটা পেলাম। এবার একটা কর্ণ এইটা বলেছে, তাহলে দেখো যে এইটা যদি এই কর্ণটা হতো তাহলে 0 0 বিন্দুটা একে স্যাটিসফাই করতো। তাহলে 0 0 বিন্দুটা এ স্যাটিসফাই করছে কি করছে না, দেখো 0 0 এর উপরে আছে, x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসালে বাম দিক ডান দিক সমান হচ্ছে কি, সমান হচ্ছে না। বাম দিকের ভ্যালুটা কত 9, ডান দিকটা 0 হয়ে যাচ্ছে এই বিন্দুটা বসালে। সুতরাং এই কর্ণটা এটা নয়, এটা তার মানে নিশ্চয়ই এই কর্ণটার সমীকরণ দিয়েছে। এই জায়গাটা বুঝলে কিনা দেখো, যে এই দুটো বাহু সমাধান করে এই শীর্ষবিন্দুটা পেলাম, এই শীর্ষবিন্দুটা দেখছি কর্ণের সমীকরণটাকে স্যাটিসফাই করছে না। তাহলে এই কর্ণটা এই শীর্ষবিন্দুগামী নয়, এই শীর্ষবিন্দু দিয়ে যাবে না, কারণ এই বিন্দুটাকে স্যাটিসফাই করছে না। সুতরাং এই কর্ণটা যে এটা নয় এটা বুঝে গেলাম। তাহলে নিশ্চয়ই এটা যদি না হয় তাহলে এটা, তাহলে এই কর্ণটার সমীকরণ হচ্ছে 11x + 7y + 9 = 0। তাহলে এইবার এই দুটো সমাধান করবে, এই বিন্দুটা পাবে, এই দুটো সমাধান করবে, এই বিন্দুটা পাবে, বি বিন্দু পাবে, ডি বিন্দু পাবে। আমার কি বলেছে অপর কর্ণের সমীকরণ, তার মানে এসির সমীকরণটা চাই। তাহলে এই সি বিন্দুটা বার করাটা একটু জটিল, আমি সি বিন্দু বার করব না, আমি বি বিন্দু বার করলাম, ডি বিন্দু বার করলাম, ডি এর মধ্য বিন্দুটা বার করব। এইটা ধরো পেলে আন্দাজে বলছি 2 7 পেলে, এইটা ধরো পেলে 4 1, আন্দাজে বললাম 4 1 পেলে, এই দুটো সমাধান করে 4 1 পেলে, এই দুটো সমাধান করলে 2 7 পেলে। তাহলে এদের মধ্যবিন্দু কি হবে, এই দুটো যোগফল বাই 2 মানে কত 3, এই দুটো যোগফল বাই 2 মানে 4। তাহলে এই মধ্যবিন্দুটা পেলাম। তাহলে এই দুটো যোগ করে যে রেখা সেটাই তো এসি দিয়ে যাবে। তাহলে এসির সমীকরণ মানেই তো এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ। অপর কর্ণটার সমীকরণ মানে এসির সমীকরণ, তার মানেই হচ্ছে এ আর এই বিন্দুটা, এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাটাই তো এসি সরলরেখাটা। তার মানে এসির সমীকরণ মানে হচ্ছে এ বিন্দু 0 0, আর এইটা সমাধান করে যেটা 3 4 যা পেয়েছি, যা পাবে তোমরা সেই দুই বিন্দু আকার করবে, তাহলেই অপর কর্ণের সমীকরণটা বেরিয়ে যাবে। এখন কারো মনে হতে পারে যে এই কর্ণটা যদি না দিয়ে এই কর্ণটা দিত তাহলে অঙ্কটা করাই যেত না, কারণ এই যদি দুটো শীর্ষ, এই বাহুটা বলেছে, এই বাহুটা বলেছে, এই কর্ণটা বলেছে, তাহলে অপর কর্ণের সমীকরণ কখনোই হবে না। কারণ যদি সামান্তরিকটা এইরকম হয় তাহলে অপর কর্ণ এইটা, যদি সামান্তরিকটা এইটা হয়, সামান্তরিকটা এইটা হয় তখন কর্ণ এইটা, যদি সামান্তরিকটা আরো বড় হয়
আরো বড় এরকম যদি হয় তখন অপর কর্ণ হচ্ছে এইটা। তাহলে এই দুটো বাহু আর এই কর্ণ দিলে অপর কর্ণটা দেখো ফিক্সড হচ্ছে না, অপর কর্ণটা বিভিন্ন রকম হতে পারে, তাহলে এই অঙ্কটা হবে না। সবসময় ওই রকমই দেবে, দেখবে যে দুটো বাহু যখন দেবে যে কর্ণটা দেবে এই বাহুর মধ্যবিন্দু দিয়ে যাবে না, অন্য বাহুর অন্য কোণ দিয়ে যাবে, সেইটাই দেবে, তবে গিয়ে তোমার সামান্তরিকটা বা অন্য কর্ণটা ফিক্সড হবে। ঠিক আছে, যাক যেটা বললাম সেটা বুঝতে পেরেছো কিনা দেখো, যে এই দুটো দিয়েছিল সমাধান করে এই বিন্দুটা পেয়েছি, আর একটা কর্ণ দিয়েছিল সেই কর্ণটা দেখলাম এই বিন্দু দ্বারা স্যাটিসফাই হচ্ছে না, সুতরাং ওই কর্ণটা এই বিন্দুগামী নয়, সুতরাং অন্য শীর্ষবিন্দু দিয়ে ওই কর্ণটা দিয়ে এবার এই দুটো সমাধান করে এই বিন্দুটা, এই দুটো সমীকরণ সমাধান করে এই বিন্দুটা, এদের মধ্যবিন্দু বার করবে, এইবার দুই বিন্দু আকার করলেই অপর কর্ণটা পেয়ে যাবে। এই একটা অঙ্ক, এটাও ছবিটা না আঁকলে ক্লিয়ার হবে না, ছবিটা না আঁকলে ক্লিয়ার হবে না। 3x plus 4y minus 24 equal to 0, 3x plus 4y minus 24 equal to 0। এই সরল রেখাটা y অক্ষকে a বিন্দুতে, y অক্ষকে a বিন্দুতে এবং x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, y অক্ষকে a বিন্দুতে আর x অক্ষকে b বিন্দুতে। তো আগে এই সমীকরণটাকে আমি ছেদিতাংশ আকারে সাজাচ্ছি, তাহলে x বাই 24 8 3 8 প্লাস y বাই 6 4 6 ইকুয়াল টু 1। ছেদিতাংশ আকারে সাজালে এটা হবে, তার মানে ছবিটা যদি আঁকি তাহলে x অক্ষ থেকে 8 একক, y অক্ষ থেকে 6 একক, এইটা x অক্ষ থেকে 8 একক, তাহলে এটা 8 0, এটা 0 6 হয়ে গেল। কি বলেছে সরলরেখাটা x অক্ষকে b, y অক্ষকে a, তার মানে এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b, x অক্ষকে b, y অক্ষকে a বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, 0, -1 বিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখাকে 0, -1 বিন্দুগামী 0, -1 0, -1 বিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখাকে AB রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক C বিন্দুতে ছেদ করে। AB এর সমান্তরাল সরলরেখা AB এর লম্ব সমদ্বিখণ্ডককে C বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো ACB অর্থাৎ এই কোণটা ACB, এইটা 90 ডিগ্রি বা 100 সমকোণ দেখাতে বলেছে। দেখো অঙ্কটা আবার একবার পড়ছি, যে 3x plus 4y minus 24 equal to 0 সরলরেখা x অক্ষকে b, y অক্ষকে a বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? 0, -1 বিন্দুগামী 0, -1 বিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখাকে 0, -1 বিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখাকে AB এর লম্ব সমদ্বিখণ্ডক C বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো ACB 90 ডিগ্রি। তাহলে এই C বিন্দুটার স্থানাঙ্ক আমার পেলেই আমি এর প্রবণতা আর এর প্রবণতার গুণফলটা -1 দেখিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। তার মানে আমার C বিন্দুটা চাই, তার মানে C বিন্দুর ভুজ আর কোটি। তো কোটি দেখো যেহেতু -1 0, -1 বিন্দুগামী x অক্ষের সমান্তরাল, তাহলে এইটা সব সময় -1, তাহলে C বিন্দুর কোটিটা -1 হবে, এই নিয়ে কারো কোনো আপত্তি থাকবে না। যেহেতু 0, -1 বিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখা এটা, তাহলে এইটা সব সময় -1, তাহলে C বিন্দুর কোটি যে -1 এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখন C বিন্দুর ভুজ জানি না, ভুজটা ধরে নিলাম আমি h। এখন এই h এর মানটা বার করব। h এর মানটা কি করে পাবো না, বলা আছে কি AB এর লম্ব সমদ্বিখণ্ডক এইটা, তাহলে এর মধ্যবিন্দু কত হচ্ছে 8 + 0/2, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 4, 3। এই দুটোর মধ্যবিন্দু এইটা, যেহেতু এইটা লম্ব সমদ্বিখণ্ডক AB, তার মানে এর প্রবণতা আর এর প্রবণতার গুণফলটা -1 হবে,
তাহলে এর প্রবণতা কত 3 মাইনাস এইটা 3 মাইনাস -1 বাই 4 মাইনাস এইচ 4 মাইনাস এইচ ইন্টু এর প্রবণতা 6 মাইনাস 0 6 মাইনাস 0 বাই 0 মাইনাস 8 সমান -1। দেখো এই জায়গাটা বুঝলে কিনা, যেহেতু বলা আছে এইটা যদি একটা নাম দাও যে ডি যদি বলো, তাহলে যেহেতু সিডিটা এবির লম্ব সমদ্বিখণ্ডক, সিডিটা এবির লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এই সিডির যে প্রবণতা 4 মাইনাস এইটা বাই এই 3 মাইনাস এইটা বাই 4 মাইনাস এইচ ইন্টু এবির প্রবণতা, যেহেতু লম্ব ওই জন্য গুণফলটা -1, এবির প্রবণতা মানে 6 মাইনাস 0 বাই 0 মাইনাস 8 এইটা। তাহলে এখান থেকে কি পাচ্ছ, এখান থেকে 3 প্লাস 1 4 বাই 4 মাইনাস এইচ, আর এইটা কত 6 বাই 8, ওই পাশে গেলে কি হবে 8 বাই 6 মাইনাস 8 গুণ করলাম, তাহলে এটা 8 হয়ে গেল, 8 6 নেমে গেল, তাহলে 4 2, তাহলে গুণ করলে কত হবে 8 মাইনাস 2h ইকুয়াল টু 6 বা 2h ইকুয়াল টু 2 বা h ইকুয়াল টু 1, h ইকুয়াল টু 1। তাহলে h এর মান পেয়ে গেলাম 1। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা আমি বার করে ফেললাম। যেই সি বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম, আমায় কি দেখাতে বলেছে এ সি বি 90 ডিগ্রি, তার মানে এসির প্রবণতা আর বিসির প্রবণতার গুণফলটা যদি -1 প্রমাণ করে দিতে পারি, তাহলেই বলতে পারবো এসিবি 90 ডিগ্রি। তাহলে এসির প্রবণতা মানে কত 6 মাইনাস এইটা, এসির প্রবণতা কত 6 মাইনাস এইটা মানে 6 প্লাস 1 বাই 0 মাইনাস 1, আর বিসির প্রবণতা কত 0 মাইনাস এইটা 0 মাইনাস এইটা মানে এইটা বাই কত 8 মাইনাস 1 8 মাইনাস 1, তাহলে এটা 7 বাই -1, এটা হচ্ছে 1 বাই 7। তাহলে এসির প্রবণতা গুণিত বিসির প্রবণতা কত হচ্ছে 7 বাই -1 ইন্টু 1 বাই 7 সমান কত -1। তাহলে এসির প্রবণতা আর বিসির প্রবণতার গুণফলটা পেয়ে গেলাম -1। তাহলে আমি কি বলতে পারি এসিবি 90 ডিগ্রি বা এসিবি সমান সমকোণ হয়ে গেল প্রমাণ। ঠিক আছে, এই অঙ্কটা প্র্যাকটিস করবে, না হলে কিন্তু হবে না। আরো বেশ কিছু অঙ্ক আছে, বললে হতো কিন্তু আর আমি বলছি না, আপাতত এইগুলোই করো। তারপর আরো জটিল স্পেশাল টাইপের কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো এখন আমি বলছি না, কারণ এইভাবে বুঝতে একটু অসুবিধা হবে। সরাসরি যখন আসবে তখন যদি হয় তখন বলবো। আমি এখন আর এইগুলো বলছি না, এই যা যা বললাম এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, এই অঙ্কগুলো দেখো। আর বারবার বলছি, আগে কিন্তু এক্সাম্পল বইয়ে এক্সাম্পল যেগুলো আছে সেইগুলো দেখবে, বুঝে নেবে, তারপর না দেখে এক্সাম্পলগুলো খাতায় করবে। বই বন্ধ করে দিয়ে এক্সাম্পলগুলো জাস্ট ক্যালকুলেশন করবে, পুরো লিখে অঙ্ক করবে না, জাস্ট ক্যালকুলেশন যে এইভাবে অঙ্কটা করতে হবে, এইটা বার করলাম, এই মধ্যবিন্দু বার করলাম, তারপরে এই লম্ব বার করলাম, এই প্রবণতা বার করলাম, এইটা করলাম, ব্যাস প্রমাণ হয়ে গেল। এইরকম জাস্ট ক্যালকুলেশনগুলো করলে যদি দেখো যে হ্যাঁ আমি এটা পারছি, তখন একবার এক্সারসাইজের অঙ্ক করবে, দেখবে যে সহজে লাগবে। না হলে কিন্তু তোমার একদম এই জাস্ট ভিডিওটা একটু ওপর একটুখানি দেখে নিলাম, তারপরে অঙ্ক করতে গেলাম, তাহলে দেখবে যে অনেক অঙ্ক আটকাবে, তোমার লাভের লাভ হবে না, সাবজেক্টটাকে কঠিন লাগবে। ওই জন্যে তুমি আগে ভিডিওটা ভালো করে দেখবে, একাধিকবার দেখবে, দেখার পর ক্লিয়ার হয়ে গেলে তারপর বইয়ের এক্সাম্পলগুলো কি করেছে দেখবে। যদি বুঝতে পারো তারপরে না দেখে সেই এক্সাম্পলগুলো করবে, শুধু ক্যালকুলেশনটুকু লিখে লিখে করবে না, তারপর এক্সারসাইজের অঙ্ক করবে। আশা করছি হবে, অঙ্কগুলো পারবে। ঠিক আছে।